আমি আসলে সবসময় বিশ্বাস করে এসেছি যে রাষ্ট্র আর দেশ এক জিনিস না। রাষ্ট্র গড়া হয়, রাষ্ট্র পরিবর্তিত হয়ে যায়, রাষ্ট্র ভেঙে যায়, নতুন রাষ্ট্র সৃষ্টি হয়। আমাদের এখানেই ধরেন যে এক পতাকা নিচে বাস করেছে তিনটে রাষ্ট্র ব্যবস্থা, এরকম মানুষ ঘরে ঘরে আছে। ব্রিটিশ ইউনিয়ন জ্যাক উড়াতে দেখেছেন অনেকে, পাকিস্তানি পতাকা এখন বাংলাদেশ। রাষ্ট্র চেঞ্জ হয়েছে, রাষ্ট্রের নাম চেঞ্জ হয়েছে, গড়ন চেঞ্জ হয়েছে, কিন্তু দেশ তো আলাদা জিনিস। জন্মভূমি দেশ, যে গ্রামে আমি জন্মেছি বা ছোট শহরে জন্মেছি, যে স্কুলে পড়েছি, আমার গ্রামের পাশে নদীটা, আমাদের গাছগাছালি, পাখি, সব নিয়েই তো আমার দেশ, জন্মভূমিতে। আমি সবসময় মনে করেছি যে নিজের জন্মভূমিতে বাস করতে পারা প্রত্যেক মানুষের একটা মৌলিক অধিকার, মানব অধিকার। এটা কোনো রাষ্ট্রনায়ক বা কোনো রাজনৈতিক সংগঠনের ক্ষমতা থাকা উচিত ছিল না যে বলা যে না এটা তোমার দেশ না, তোমার দেশ ওইখানে, তুমি ওদিকে যাও। এটা ঠিক ছিল না, অনৈতিক ছিল। সাতচল্লিশের দেশভাগ আমাকে তাড়িত করে, বেশ তাড়িত করে আমার মনে হয়, অবচেতন মনে হয়। সেটা আমি দেখবেন খেয়াল করে যে আমি দুটো উপন্যাস লিখেছি, দুটোরই বিষয় কেন জানি দেশভাগ। হ্যাঁ, দুই নগর আর কীর্তিনাশা। আমার অনেকগুলি কবিতায় সাতচল্লিশের দেশভাগের প্রসঙ্গটা আছে বা সাম্প্রদায়িকতার প্রসঙ্গটি আছে। আর দেশভাগ নিয়ে আমাদের দুটো ছবি আছে, চিত্রা নদীর পারে আর একটা কাহিনী ছবি, আর বড় একটা প্রামাণ্য চিত্র সীমান্ত রেখা। তো দেশভাগ আমার মনে হয় আমাদের এই উপমহাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। এটা একটা অন্যায় ঘটেছিল যে একটা বিশাল বিশাল জনগোষ্ঠীকে হঠাৎ একদিন বলা যে তোমাকে এটা তোমার দেশ না, অথচ এটা জন্মভূমি ছিল। তো চিত্রা নদীর পারে সেরকমই একটা অনুভূতি থেকে ছবি, মানে এই ছবিটা আমাকে বানাতেই হতো, কারণ আমি বেড়ে উঠেছি খুলনাতে। তো খুলনায় হিন্দু সম্প্রদায়ের জনসংখ্যা ছিল 51 আর মুসলিম ছিল 49 তা প্রথম দুদিন কিন্তু খুলনা ভারতে গিয়েছিল, আর মুর্শিদাবাদে ছিল বিপরীতটা, ওখানেও প্রথম দুদিন ওটা পাকিস্তান ছিল। পরে নানা বিবেচনা, এবং সেই বিবেচনাগুলোও খুব অনেক সময় খুব সঠিক ছিল না। এটা খুলনা পাকিস্তানে দেওয়া হয় এবং মুর্শিদাবাদ ভারতে দেওয়া হয়। তো একটা আমরা যখন বড় হচ্ছি 60 দশকের, ব্যাপক চলে যাওয়ার পরেও খুলনায় প্রচুর প্রচুর হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিলেন আমাদের চারপাশে। তো আমার স্কুলের সাথী, পাড়ার খেলার সাথী সবই ওই সম্প্রদায়েরই বেশি ছিল। তেমন হয়েছে হয়তো কেউ কেউ সুব্রত হতে পারে, অরুণ হতে পারে, এসে বলছে যে আমরা কাল চলে যাচ্ছি। কোথায় যাচ্ছিস? কলকাতা। আমি তখন খুব ছোট, কলকাতা মানেও বুঝতাম না, কলকাতা কি এটা তাও জানতাম না। কলকাতা আমার কাছে মনে হতো একটা অন্ধকার গহ্বরের মতো, যেখানে আমার বল খেলার সাথী, আমার স্কুলের সহপাঠীরা একে একে হারিয়ে গেছে। তো বলতে পারেন যে কলকাতা শব্দটাকে আমি তখন ঘৃণা করেছি। আমাদের জীবনে 60 দশকে যারা বেড়ে উঠেছি, 64 দাঙ্গাটা আমাকে খুব তাড়িত করেছিল। হয়েছিল আমি তখন খুব ছোট, আমি তখন স্কাউট হওয়ারও বয়স হয়নি। স্কাউটের যে ছোট ব্যাপারটা থাকে না, কাব, আমি তখন কাব। তো আমাদের দৌলতপুর একটা জায়গা আছে খুলনার কাছে, ওখানে একটা মহেশ্বর পাশা জায়গা আছে, ওখানে একটা বড় মাঠ আছে কৃষি কলেজের পাশে, ওখানে স্কাউট জাম্বরি হচ্ছে। সমস্ত পাকিস্তান থেকে স্কাউটরা এসছে, একটা বিদেশ থেকে এসেছিল আমার মনে আছে। তো আমি দেখছি যে ওই বাইরে মাঠে, ওদিকটা সব হিন্দু গ্রাম আমি জানি, পরপর সেই ডুমুরিয়া পর্যন্ত, ওই চুকনগর টুকনগর সব ওদিকে ওরা সব ক্রিকেট খেলছে মাঠে। তো আমার তো ইচ্ছা যে, কিন্তু আমরা তো ক্যাম্পের নিয়মে আমি তাকিয়ে তাকিয়ে দেখছি। বিকেলবেলা হঠাৎ দেখি ওরকম শত শত লোক লাঠি সোটা নিয়ে, আল্লাহু আকবার, পাকিস্তান জিন্দাবাদ এইসব বলতে বলতে এসে ওই ছেলেগুলো তো একদম উধাও হয়ে গেল, এবং ওই সব গ্রামে তারা আগুন দিচ্ছে, চিৎকার, সব তো দেখতে পাচ্ছি না গাছগাছালির আড়ালে, তো একটা ভয়াবহ কিছু ঘটছে বুঝতে পারছি। চেঁচামেচি, কান্নাকাটি, আগুন টাগুন, লোকজন দৌড়াদৌড়ি, মানে দাঙ্গা সচক্ষে দেখার যে অনুভূতি, আর ওইটুক বয়স আমার, বুঝতে পারি না। তো যাই হোক, ওই রাত্রে আমাদেরকে ট্রাকে করে খুলনা শহরে পাঠিয়ে দিল। ওই যখন আমি ট্রাকে করে আসছি,
তখন দেখছি ওই যে সব পোড়া টোড়া বিধ্বস্ত ঘর বাড়ি, কিছু বিহারিরা ঘুরে বেড়াচ্ছে, উত্তেজনায় মাথায় কাপড়টা পরবেন, সেটা এই যে দেশভাগ কত লক্ষ লক্ষ মানুষের জীবন যে বিপর্যস্ত করেছে, লক্ষ লক্ষ পরিবার। আপনি আজও যদি ধরেন বনগাঁ থেকে শিয়ালদা পর্যন্ত ট্রেন লাইনে যান, রাস্তার দুপাশে যে বস্তি, মাইলের পর মাইলের বস্তি, নিশ্চিত থাকতে পারেন এদের 99% মানুষ পূর্ববঙ্গ থেকে গেছে। এবং তারা একসময় অনেকে বেশ সচ্ছল ছিলেন, তাদেরকে হঠাৎ করে একদম কোথায় নামিয়ে দেওয়া হলো, এবং অনেক পরিবার কিন্তু দাঁড়াতেই পারেননি, একদম ধ্বংস হয়ে গেছেন। এটা কিছুটা মেঘে ঢাকা তারার মতো উপন্যাস বা ফিল্মের ঋত্বিক দেখিয়েছেন। হ্যাঁ, আবার উদ্বাস্তু শিবিরগুলিতে, শরণার্থী শিবিরগুলিতে অমানবিক জীবন, হ্যাঁ অমানবিক, মানে তাদেরকে একসময় পশুসুলভ প্রায় জীবনযাপন করতে হয়েছে। আসলে আমরা বলি যে ভারত ভাগ হয়েছিল, আসলে তো 47-এ ভারত ভাগ হয়নি, ভাগ হয়েছিল পাঞ্জাব আর বাংলা। তো পাঞ্জাব ভাগের কথাটি পাঞ্জাবি শিল্পী সাহিত্যিকরা অনেক বলেছেন, কিষণচন্দ্র মান্টো, এবং এখনও বলছেন। অনেক ভালো ছবিও হয়েছে তার পাঞ্জাব দেশভাগ নিয়ে, ভাগ নিয়ে। বাংলা নিয়ে সত্যিক ভাগ নিয়ে ঋত্বিক ঘটক আরও কেউ কেউ হয়তো করেছেন, তবে সেটা ওদিক থেকে বেশি, পশ্চিমবঙ্গে বেশি হয়েছে, বা এটা ওদিকের জনগোষ্ঠীকে কিভাবে প্রভাবিত করেছে, তাদের জীবন কীভাবে বিপর্যস্ত করেছে সেইটা এসছে। পূর্ববঙ্গের দিক থেকে একটু কমই হয়তো এসছে। দেশভাগ সম্প্রদায় কিন্তু অনেক জটিল বিষয়, বুঝছেন। এটা কিন্তু শুধু আপনি একটা কোনো ফর্মুলা এটা কাজ করে না, এটা আমি ছবি করতে গিয়ে দেখেছি। এর মধ্যে রাজনৈতিক বিষয় আছে, অর্থনৈতিক বিষয় আছে, সামাজিক বিষয় আছে, সাংস্কৃতিক বিষয় আছে, এবং সবটা না ব্যাখ্যা করলে কোনো একটা দিয়ে কিছু দাঁড়াবে না। তো আমি বলি অর্থনৈতিক ব্যাপারটাই বলি সবচেয়ে মূল, যেটা নিঃসন্দেহে পূর্ববঙ্গ ছেড়ে তাদের যখন পশ্চিমবঙ্গে চলে যেতে হয়েছে ওইরকমভাবে, তখন অর্থনৈতিকভাবে তারা বিরাট ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকে এখানে খুবই সচ্ছল ছিলেন, হ্যাঁ ভালো অবস্থায় ছিলেন, অনেকেরই জমি ঘর বাড়ি ছিল। হঠাৎ গিয়ে আপনি একটা উদ্বাস্তু শিবিরে গিয়ে পড়লেন, যাদবপুর বা কোথাও নদী। এই অর্থনৈতিক ক্ষতিটা তো আছেই একটা পরিবারে, তাদের স্মৃতির একটা অংশ। আচ্ছা, তারপরে সামাজিক ক্ষতি, এখানে একটা তারা অবস্থানে ছিলেন, উকিল, ডাক্তার, মাস্টার মশাই, হঠাৎ করে পশ্চিমবঙ্গে একটা অজানা জায়গায় তাদের জন্য, তারা সামাজিকভাবে তারা তখন কেউ না, হ্যাঁ কোনো প্রতিষ্ঠা নাই, তাদের একটাই পরিচয়, তারা উদ্বাস্তু। তো তার মানে বুঝতে পারেন ওই দিক থেকে একটা হতাশা ছিল। আরেকটা হচ্ছে যেহেতু তারা শিক্ষা দীক্ষা এগিয়েছিলেন, ফলে তারা শিক্ষিত ছিলেন, ফলে প্রকাশ্য তারা করতে পারতেন, তাদের লেখার ক্ষমতা ছিল, ফলে অনেকে সাহিত্য এটা করেছেন, যারা কেউ কেউ চলচ্চিত্র নির্মাণ করেছেন, ঋত্বিকের মতো, রাজেন তরফদার করেছেন ছবি, পালঙ্কর মতো অসাধারণ ছবি করেছেন। আর ঋত্বিকের প্রত্যেকটা ছবি তো দেশভাগ নিয়ে তার ট্রিলজি আছে, হ্যাঁ 3টে ছবি নিয়ে। আমাদের এখানে সত্যিকার ওপার থেকে যারা এসছে, অল্প কিছু মানুষ ছাড়া ক্ষতি বেশি হয়নি, অনেকের বরং লাভ হয়েছে। অনেকে ওখানে যে অবস্থানে থাকতে পারতেন, এখানে এসে তার থেকে ভালো সুবিধা পেয়েছেন। যেহেতু এটা শূন্য জায়গা ছিল, প্রতিযোগিতাহীন, হিন্দুরাই সমস্ত জায়গাগুলো দখল করেছিল, ফলে চাকরির ক্ষেত্রে বলেন, ব্যবসার ক্ষেত্রে বলেন, তাদের প্রাপ্তি যোগ হয়েছে। ওখানে যে বাড়িতে থাকতেন কলকাতার ছোট ঘরে, এখানে হঠাৎ করে একটা হিন্দুদের বড় পরিত্যক্ত বাড়িতে তারা উঠে গেছেন। সৈয়দ ওয়ালিউল্লাহর গল্প দেখবেন, একটি তুলসী গাছের কাহিনী, তারা মেসে থাকতো হঠাৎ করে জমিদার বাড়ি। এইটার জন্য তাদের লসটা, ধারণাটা কম বা বোধটা কম। আরেকটা হচ্ছে যে যারা সবাই তার মধ্যবিত্ত না, নিম্নবর্গের মানুষ এসছেন, মুসলিম কৃষক হয়তো এসছেন, তাদের তো প্রকাশের সে মাধ্যম হাতে নেই, তারা তো লিখতে পারবেন না, তারা তো ফিল্ম বানাতে পারবেন না, ফলে তাদের কথাগুলো তেমনভাবে আসে না। এটা ঠিক যে বাংলা আগেও বিভক্ত ছিল, সমতট আর এসব জানেন ইতিহাসে, হ্যাঁ, কিন্তু এইরকম নিয়ামক বিভাজন তো আগে ঘটেনি। কখনো তো তারকাটার বাড়া দেওয়া হয়নি, কখনো তো সশস্ত্র শান্তি দাঁড়িয়ে থাকেন, তারা গুলিও করে। তো এরকম অবস্থা তো বাংলায় কখনো অতীতে আমরা দেখিনি, হাজার বছর ইতিহাসে। আমার কাছে শিল্পী হিসেবে বাংলা সবসময় একটা অখণ্ড সত্তা। হ্যাঁ, এই রাজনৈতিক বিভাজন, রাষ্ট্রীয় যা হোক না কেন, এটা একটা সাংস্কৃতিক সত্তা, 1000 বছর ধরে এই সংস্কৃতিটা গড়ে উঠেছে। ফলে বাংলায় যে কোনো বাঙালি শিল্পীর মতো আমি বেদনাত্ম বোধ করি যে এই ভাগটা। আর আমার ছবিগুলোর কথা যদি বলেন, ধরেন যে চিত্রা নদীর পাড়ে, ধরুন। তুমি কিছু ভাবলে? কিসের? এই যাওয়ার। আমি কোথাও যাচ্ছি না। গোয়ার তুমি করে না, ছেলে মেয়ের দুটোর ভবিষ্যৎ। মাস্টার,
তুমিও তো এখানকারই মানুষ, জায়গাটা প্রাণ আছে তা বোঝো। এই চিত্রার পার্সেরে স্বর্গেও সুখ নেই আমার। বাস্তব হচ্ছে যে ওই যে উকিল চরিত্রটি আপনার ছবিটা দেখে থাকেন, হ্যাঁ, উকিল শশীকান্ত, আসলে ওরকম একটা চরিত্র আমি দেখেও ছিলাম। আমার বাবার যে সরকারি, উনি ম্যাজিস্ট্রেট ছিলেন নড়াইলে, তো বাবার যে সরকারি বাড়ি ছিল ওর বিপরীত দিকে উকিল ভদ্রলোক থাকতেন। তো উকিল ভদ্রলোক মাঝে মাঝে বাবার সঙ্গে গল্প করতে আসতেন। আমি তখন খুব ছোট, এটা মনে আছে একদিন উনি বলেছিলেন যে যাই হোক ঘটুক মোকাম্মেল সাহেব, আমি কোনোদিন এই চিত্রা নদীর পাড় ছেড়ে যাব না, চিত্রা নদীর পাড় ছেড়ে স্বর্গে গিয়েও আমি শান্তি পাবো না। কিন্তু মানুষটাকে মারা যেতে হয়েছিল এবং পরিবারটি চলে গিয়েছিল। আমি শুনেছি পরে তারা খুব অর্থকষ্টে পড়েছিল পশ্চিমবঙ্গে। তো এগুলো তো আমাদের দেখা চরিত্র, শুধু আমি না, আমার প্রজন্মে যারাই, কারণ তখন ওই 60 দশকে বহু বহু হিন্দু পরিবার খুব দ্বিধায় ছিল, একটা দ্বন্দ্বের মধ্যে ছিল। তারা এই জন্মভূমিতে থাকবে, তাদের পিতৃপুরুষের জন্মভূমিতে, না একটা অজানা অনিশ্চিতের মধ্যে ভারতে চলে যাবে। অধিকাংশই তো ভারতে চলে গিয়েছিল। কারণ হচ্ছে যে তখনকার পাকিস্তানে, পুরো পাকিস্তানে একটা কি বলবো, আর্থিক নিরাপত্তা, সম্মান, এগুলো নিয়ে বাস করা কোনো হিন্দু পরিবারের জন্য কঠিন ছিল। আমার খুব দুঃখ লাগে যে আজও বাংলাদেশে এটা কঠিন হয়ে উঠছে। কিন্তু এটা তো কথা ছিল না, মুক্তিযুদ্ধের কথা ছিল যে বাংলার হিন্দু, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি, এবং সবারই আত্মত্যাগ ছিল। সংখ্যালঘু সম্প্রদায়ের বিশাল বিশাল আত্মত্যাগ ছিল। কিন্তু এখন তো আমরা দেখছি সেসব প্রায় ভুলে যাওয়া হচ্ছে। হঠাৎ করে বলা মনে হচ্ছে যেন এটা একটা সম্প্রদায়ের দেশ, যেন সেরকম তো কথা ছিল না। বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি। বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি। তুমি শাখা সিরাজ সন্তান এই বাংলাদেশে, ক্ষুদিরাম সূর্য সেন নেতাজি সন্তান এই বাংলাদেশে।